আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। আজকে তোমাদের যে পাঠদান করব, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ শ্রেণী, অষ্টম অধ্যায়, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। মানুষ অনেক আগে জন্ম নিয়েও প্রাচীন পৃথিবীতে কোনো রাষ্ট্র অস্তিত্ব ছিল না কোনো নাগরিকত্বের ধারণা। সময়ের পরিবর্তনে বিভিন্ন সময় 5 থেকে 6,000 বছর আগে নদী ও সমুদ্র তীরে কিছু কিছু নগরাষ্ট্র গড়ে ওঠে। এই নগরাষ্ট্র ব্যবস্থা থেকেই প্রাচীন রাষ্ট্রের উদ্ভব হয়। ধীরে ধীরে আধুনিক রাষ্ট্রের উদ্ভব হয়। বর্তমান বিশ্বে জনসংখ্যা প্রায় 700 কোটি। এই বিপুল জনসংখ্যার সবাই কোনো না কোনো রাষ্ট্রের অধিকারী, কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী বা নাগরিক। যেমন আমরা বাংলাদেশ, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলাদেশের রাষ্ট্রের অধিবাসী এবং নাগরিক। পার্ট 1, রাষ্ট্রের ধারণা। রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব আছে। তাহলে বলা যায় যে রাষ্ট্র গঠনের 4টি উপাদান রয়েছে। এগুলো হচ্ছে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। যে কোনো একটি উপাদানের অভাবে রাষ্ট্র গঠিত হতে পারে না। জনসমষ্টি। রাষ্ট্রের অন্যতম উপাদান হলো জনসমষ্টি। জনগণ হলো রাষ্ট্রের প্রাণ। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। তবে রাষ্ট্রের সংখ্যা কত হতে পারে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। রাষ্ট্রের জনসংখ্যা কম হতে পারে, বেশি হতে পারে। যেমন চীনের জনসংখ্যা 139 কোটি 80 লক্ষ। অন্যদিকে সান মেরিনো নামের একটি ছোট দেশের জনসংখ্যা 33,860 মাত্র। এটা বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী 2019 সালে। ভূখণ্ড। রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড বলতে স্থল, জল ও তার উপরিস্থিতি আকাশসীমাকে বোঝায়। তবে ভূখণ্ডের আয়তন কতটুকু হতে পারে তার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই। ভূখণ্ড ছোটও হতে পারে, বড় হতে পারে। অর্থাৎ একটি রাষ্ট্রের ভূখণ্ড আয়তন অনেক বড় হতে পারে, আবার ছোট হতে পারে। যেমন ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। অন্যদিকে সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটির আয়তন 693 বর্গ কিলোমিটার ও 0.18 বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর ও ভ্যাটিকান নগরকেন্দ্রিক রাষ্ট্র। সরকার। প্রত্যেক দেশেই সরকার গঠিত। সরকার গঠনের একটি অন্যতম উপাদান হলো সরকার। সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয়। আইন শৃঙ্খলা প্রণয়ন করা হয়, সেগুলি জনগণ মেনে চলে। আইন অনুযায়ী জনগণকে শাসন পরিচালনা করে। জনগণ সরকারের সকল বৈধ আদেশ নিশ্চিত মেনে চলে এবং সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। এটি রাষ্ট্রের সর্বোচ্চ, চরম ও চূড়ান্ত ক্ষমতা। চূড়ান্ত ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে স্থান গ্রহণ করে। এই ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরে যে কোনো নির্দেশ দিতে পারে, তাকে আদেশ পালন করতে বাধ্য। সার্বভৌমত্বের কারণে রাষ্ট্র অন্য কোনো দেশ বা শক্তির নিয়ন্ত্রণ মুক্ত থাকে। আর সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের অস্তিত্ব ও রাষ্ট্রের প্রতি শৃঙ্খলা রক্ষার সমকক্ষ। পার্ট 2, রাষ্ট্র হিসাবে বাংলাদেশ। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এটি একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার যেমন উপাদান দরকার, সবগুলি আমাদের বাংলাদেশে রয়েছে। তাই রাষ্ট্রীয় উপাদানগুলো সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব। জনগোষ্ঠী। বাংলাদেশের জনসংখ্যা বিশাল।
এই জনসংখ্যা বর্তমানে 14,97,72,364 জন, আদমশুমারি 2021 অনুসারে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ। জনসংখ্যার একটি বিরাট অংশ শিশু। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের জনবহুল রাষ্ট্র। ভূখণ্ড, বাংলাদেশে একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। 1971 সালে স্বাধীনতা লাভের পর মধ্য দিয়ে আমরা এই ভূখণ্ডের সার্বভৌমত্ব অর্জন করেছি। যেমন উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বাংলাদেশে ভূখণ্ড বিস্তৃত। অসংখ্য নদ নদী, হাওর বাওর, পাহাড় পর্বত, বনভূমি, বিস্তৃত সমভূমিতে নিয়ে এই ভূখণ্ড গঠিত হয়। এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। সরকার, বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রিপরিষদ শাসিত। একসময় বাংলাদেশের সরকার ব্যবস্থা ছিল রাষ্ট্রপতি শাসিত। বর্তমানে বাংলাদেশের সরকার মন্ত্রী পরিষদ শাসিত। এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটি একটি গণতান্ত্রিক সরকার। এই সরকার জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত। সরকারের সকল নিয়মকানুন, আদেশ নিষেধ মেনে জনগণ চলে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 1 মাসের মধ্যেই 1971 সালে 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যা মুজিবনগর নামে অভিহিত করা হয়েছে। সার্বভৌমত্ব, বাংলাদেশের রাষ্ট্র সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। এ ক্ষমতা রাষ্ট্র সকল ব্যক্তি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে দেশের সকল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ ও অন্য দেশের নিয়ন্ত্রণ মুক্ত থেকে দেশ শাসন করে। এ কারণেই অন্য কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। পার্ট 3, নাগরিক ও নাগরিকত্বের ধারণা। আসলে আমরা জানি যারা স্থায়ীভাবে বসবাস করে তারা নাগরিক। রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিকেই নাগরিক বলা হয়। পূর্বে নগরে বসবাসকারীকেও নাগরিক বলা হতো। পূর্বে নগরে যারা বসবাস করতো তাদেরকেও নাগরিক বলা হতো। বসবাসকারী নাগরিক কেন্দ্র করে গঠিত হতো রাষ্ট্র। এই নগর রাষ্ট্রের অধিবাসীকে নাগরিক বলা হয়। কিন্তু বর্তমানে নাগরিক ও নাগরিকত্বের ধারণাও বদলে গেছে। এক রাষ্ট্রের সদস্য হিসাবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসেবে বিবেচিত হতে পারে। নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকতে হবে, রাষ্ট্রের কল্যাণ চিন্তা করতে হবে, রাষ্ট্রের প্রকৃত সামাজিক চিন্তা ভাবনা ও রাজনৈতিক সুবিধা ভোগ করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের একজন নাগরিকের একদিকে যেমন রয়েছে সামাজিক ও রাজনৈতিক অধিকার, অন্যদিকে তেমনি রয়েছে রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য। একজন নাগরিক রাষ্ট্রের পরিচয়ে নাগরিকত্ব লাভ করে। বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সকলের নাগরিকের পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের রাষ্ট্র বাংলাদেশ, তাই আমরা বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের অধিবাসী বলা যায়। আর নাগরিক আর বিদেশি, একটি রাষ্ট্রে নিজ দেশের অধিবাসী ছাড়া ভিন্ন দেশের অনেক লোক বাস করে। যেমন আমাদের বাংলাদেশে আমরা যারা বাস করি সবাই একসাথে বাস করি। কে গ্রামে বাস করে, কে শহরে বাস করে, কে মেট্রোপলিটন এলাকায় বাস করে, অর্থাৎ মেন ঢাকা রাজধানীতে বাস করে। কিন্তু অনেক লোক আছে যারা বিদেশের থেকে এখানে লেখাপড়ার জন্য এসেছে অথবা বিদেশে এখানে কর্মরত আছে, বিদেশি, তারা হলো বিদেশি নাগরিক। তো তবে স্থায়ীভাবে বসবাস করে না, বিদেশিরা যে রাষ্ট্রে বসবাস করে সে রাষ্ট্রের আনুগত্য পোষণ করে এবং সে রাষ্ট্রেই তারা নাগরিক। নাগরিকত্ব লাভের নিয়ম, আমরা দুটি উপায়ে নাগরিকত্ব লাভ করতে হবে। একটা হলো জন্মসূত্রে নাগরিক, একটা জনসূত্রে নাগরিক, আর একটা হলো অনুমোদন সূত্রে নাগরিক। যারা বিদেশি তারা অনুমোদন সূত্রে নাগরিক। বা আমাদের দেশে কেউ যদি বহু বছর এক দেশে চাকরিরত থাকে বা কাজকর্মে নিয়োজিত থাকে, তখন তারা সেই দেশে নাগরিকের জন্য আবেদন করতে হয়। সেই দেশে সেনাবাহিনীতে চাকরি করতে হয়, সেই দেশে
স্থায়ী বসবাস করতে হবে, সেই দেশে মেয়ে বিয়ে করতে হবে এবং অনেকগুলি এই ধরনের শর্ত দিয়ে তাদেরকে অনুমোদন দেওয়া হয়। সেই অনুমোদন সূত্রেই তারা সেই দেশের নাগরিকত্ব লাভ করতে পারে। আবার আমরা যারা বাংলাদেশের নাগরিক কিন্তু কর্মের ক্ষেত্রে আমরা বিদেশে কর্মরত আছি, তাদেরকে আবার দ্বৈত নাগরিক হিসাবে বলা যায়। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু কর্মক্ষেত্রে আমরা বিদেশে কর্মরত অবস্থায় আছি, তখন আমরা যদিও বাংলাদেশের নাগরিক, আমরা আবেদনের প্রেক্ষিতে অনুমোদন সূত্রে আমরা বিদেশে নাগরিকত্ব লাভ করি, এটাকে অনুমোদন সূত্র নাগরিক বলা হয়। আর যারা স্থায়ীভাবে বসবাস করে তারা স্থায়ী বাসিন্দা, তাদেরকে কেউ নাগরিক বলা হয়। তাহলে আমরা নাগরিকত্ব লাভ করি দুটি সূত্রে। একটা জন্মসূত্রে নাগরিক, যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, এই দেশে স্থায়ীভাবে বসবাস করেছে, তারাই এই দেশের নাগরিক। আর যারা বিদেশ থেকে এই দেশে লেখাপড়া করতে এসেছে অথবা কর্মরত করতে এসে তারা অনুমোদন সূত্রে যে নাগরিক হয়েছে, কয়েকটি নিয়মকানুন আছে সেগুলি অনুসরণ করে চলে, তখন তারা এই দেশের নাগরিক হিসাবে গণ্য করা হয়। জন্মসূত্র নীতি। আচ্ছা, নাগরিকত্ব লাভ জন্মসূত্রে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে আবার দুটি আলোচ্য বিষয় হলো, একটি হলো জন্মসূত্র নীতি, একটা জন্মস্থান নীতি। জন্মস্থান নীতি হলো, এই নীতি অনুযায়ী মা বাবা যে রাষ্ট্রের নাগরিক, সন্তান সে রাষ্ট্রের নাগরিক হবে। মা বাবা যে রাষ্ট্রের নাগরিক, সন্তান সে রাষ্ট্রের নাগরিক হবে। কোনো মা বাবার সন্তান বিদেশে জন্মগ্রহণ করলেও সে সন্তান মা বাবার দেশের নাগরিক হবে। পৃথিবীর বেশিরভাগ দেশ ও নীতি অনুসরণ করে থাকে। এই নীতি অনুযায়ী কোনো জাপানি বা ফরাসি বা মা বাবার সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তারা জাপান বা ফ্রান্সের নাগরিক হবে। এভাবে বাংলাদেশি বা অন্য কোনো বা ভারতীয় কোনো মা বাবার সন্তান এসব জন্মগ্রহণ করলে তারা বাংলাদেশের বা ভারতের নাগরিক হবে। বাংলাদেশ, ফ্রান্স, জাপান ইত্যাদি প্রভৃতি রাষ্ট্র নীতি মেনে চলে তারা। একজন নাগরিক রাষ্ট্রীয় পরিচয় নাগরিকত্ব পায়। বাংলাদেশের নাগরিকত্ব হিসাবে আমাদের সকলের নাগরিকত্বের পরিচয় বাংলাদেশি। আমাদের দেশের রাষ্ট্র বাংলাদেশ, তাই আমরা বাংলাদেশের নাগরিক। জন্মস্থান নীতিস্থান। এই নীতি অনুযায়ী মা বাবার যে দেশেই হোক না কেন, যদি আমরা জন্মস্থান নীতি চিন্তা ভাবনা করি, তাহলে এই নীতি অনুযায়ী মা বাবা যে দেশেই হোক না কেন, সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে, সন্তান সে দেশের নাগরিক হবে। এই নীতি জন্মস্থানের উপর নির্ভর করে। যে যেখানে জন্মগ্রহণ করে সেই দেশের নীতি অনুসারে হবে। সেই বাংলাদেশের নাগরিক, কিন্তু তার সন্তান সে কর্মরত অবস্থায় অনেক আমেরিকায় আছে, তো আমেরিকা তার সন্তান প্রসব করেছে, সেই হিসাবে সে আমেরিকার নাগরিক। এই নীতি জন্মস্থানের উপর নির্ভর করে। এই নীতি অনুযায়ী বাংলাদেশে মা বাবার কোনো সন্তান আমেরিকা জন্মগ্রহণ করলেও সে আমেরিকার নাগরিক হবে এবং সেই দেশের নাগরিকত্ব লাভ করবে। শুধু তাই নয়, এই নীতি অনুসরণ করে দেশের জাহাজ বা দূতাবাসে কোনো শিশু জন্মগ্রহণ করে, যদি জাহাজ হোক বা এরোপ্লেন হোক বা দূতাবাসে জন্মগ্রহণ করে যদি কোনো, তাহলে সেই দেশের নাগরিক হবে। তবে বিশ্বের খুব কম সংখ্যক রাষ্ট্র এই নীতি অনুসরণ করে। অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র, যেমন অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র এই নীতিটা কম অনুসরণ করে। অনুমোদন সূত্রের নাগরিক, সেটা হলো এই পদ্ধতি দেশের নাগরিক অন্য দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হয়। যদি আমি অনুমোদন সূত্রের নাগরিক লাভ করতে চাই, তাহলে আমাকে এই পদ্ধতি যখন গ্রহণ করতে চাই, তাহলে এক দেশের নাগরিকের অন্য দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হবে। এখন এক রাষ্ট্রের নাগরিক সহজেই অন্য একটি বা একাধিক রাষ্ট্রের নাগরিক হচ্ছে। অনুমোদন সূত্রের নাগরিকত্ব লাভ করার ফলেই এটা সম্ভব হচ্ছে। শিক্ষা, চাকুরি, ব্যবসা বাণিজ্য ছাড়াও অন্য কারণে এ দেশের নাগরিক অন্য দেশে বসবাস করতে পারে। এরূপ বসবাসকারী ব্যক্তির ওই দেশে নাগরিকত্ব লাভের প্রয়োজন হয়। তখন রাষ্ট্রের কাছে ওই ব্যক্তি আবেদন করে। আবেদনে পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্রীয় শর্ত সাপেক্ষে স্থায়ীভাবে নাগরিকত্ব প্রদান করে। নাগরিকত্ব লাভের পর ওই ব্যক্তি সে দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারে। অনুমোদন সূত্রে নাগরিক লাভের কিছু শর্ত আছে। কোনো ব্যক্তি যদি অনুমোদন সূত্রে রাষ্ট্রের নাগরিক লাভ করবে যদি সে ওই রাষ্ট্রে কোনো নাগরিককে বিয়ে করে। 2 নম্বর, ওই রাষ্ট্রের সম্পত্তি ক্রয় করে। 3 নম্বর, ওই রাষ্ট্রে দীর্ঘদিন বসবাস করে, ওই রাষ্ট্রে চাকরিরত আছে, ওই রাষ্ট্রের ভাষা জানতে হবে,
ওই রাষ্ট্রের সেনাবাহিনীতে চাকরি করতে হবে, ভালো চরিত্র হতে হবে, উন্নত দক্ষতার অধিকার হতে হবে, রাজনৈতিক আশ্রয় নিতে হবে। তাহলে এই যে 9টা পয়েন্ট আছে সেটা আবার আমি রিপ্লে করছি। যে কোনো ব্যক্তি অনুমোদন সূত্রে রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে যদি সে 1 নম্বর ওই রাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করে, 2 নম্বর ওই রাষ্ট্রের সম্পত্তি যদি ক্রয় করে, 3 নম্বর ওই রাষ্ট্রে দীর্ঘদিন যদি বসবাস করে, ওই রাষ্ট্রের ভাষা যদি জানা থাকে, ওই রাষ্ট্রের সেনাবাহিনীতে চাকরি করে, ভালো চরিত্র হতে হবে, উন্নত দক্ষতার অধিকারী হতে হবে, রাজনৈতিক আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে সে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করতে পারবে। অনুমোদনসূত্র নাগরিক লাভকারী ব্যক্তি নিম্নলিখিত শর্তগুলো একাধিক শর্ত পূরণ করে নাগরিকত্ব লাভ করতে পারবে। ওই দেশের নাগরিকের মধ্যে প্রায় সমান অধিকারের সুযোগ সুবিধাও তারা প্রাপ্য হবে। অরিজিনাল যারা নাগরিক আছে যেই সুযোগ সুবিধা পায়, যারা অনুমোদন সূত্রে অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে কর্মরত অবস্থায় আছে, তারাও সেই সুযোগটা ভোগ করতে পারবে। দ্বিনাগরিক তত্ত্ব আলোচনার মাঝখানে আমি বলেছিলাম যে একজনের বাবা বাংলাদেশের নাগরিক, সে কর্মের ক্ষেত্রে আমেরিকায় বাস করে, তার সেখানে তার সন্তান লাভ করছে, সন্তান সেই দেশের নাগরিক এবং বাবা দ্বৈত নাগরিক হিসেবে গণ্য করা হয় সেই বাবাকে। তাহলে এই ব্যক্তি যদি দেশের নাগরিকত্ব লাভ করে তাকে নাগরিকত্ব বলে। কোনো বাংলাদেশি মা বাবার সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলেও সে স্বাভাবিক নিয়মে ওই দেশের নাগরিক হয়। অন্যদিকে মা বাবা বাংলাদেশি হলেও সে বাংলাদেশেরও নাগরিক, সে বাংলাদেশেরও নাগরিক, সে আমেরিকান নাগরিক লাভ করতে পারে। এটাকে দ্বৈত নাগরিক বলা হয়। এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হলে ইচ্ছে করলে কোনো একটি রাষ্ট্রীয় নাগরিকত্ব গ্রহণ করতে পারে, তবে ইচ্ছে করলে সে 2টি রাষ্ট্রেরই নাগরিকত্ব রাখতে পারে। এটাকে দ্বৈত নাগরিক বলা হয়। তাইলে আমরা নাগরিক কি, নাগরিক সম্পর্কে আমরা আলোচনা করলাম, কী উপায়ে নাগরিকত্ব লাভ করা যায়, আর অনুবন্ধন সূত্রে নাগরিক কী আর জনসূত্রে নাগরিক কী এগুলো আলোচনা করা হলো, এবং দ্বি-নাগরিক তত্ত্ব এটাও আলোচনা করা হলো। এখানে পার্ট 5 দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা। যদি আমরা দেশকে উন্নতি করতে চাই, দেশের উন্নত ত্বরান্বিত করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক অবিচ্ছেদ্য থাকতে হবে। রাষ্ট্র আছে বলেই আমাদের নাগরিকত্ব আছে, রাষ্ট্র না থাকলে আমাদের রাষ্ট্রই থাকতে না। আবার নাগরিক ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব চিন্তা করা যায় না। কোনো নাগরিক রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে আন্তরিক হলে সে সুনাগরিক বলে বিবেচিত হবে। সে যদি নাগরিক হিসাবে তার রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেগুলি যদি সম্পূর্ণ নিয়ম কানুন পালন করে, আদেশ নির্দেশ পালন করে, তাহলে সে সুনাগরিক হিসেবে বিবেচিত হবে। তার দ্বারা দেশের অধিক উন্নয়ন সাধিত হবে। একজন সুনাগরিক বুদ্ধিমান, বিবেকবান, আত্মসংযমী এবং নিবেদিত হয়ে রাষ্ট্রের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সকল নাগরিকই সুনাগরিক অর্জন করতে পারে না। কাজেই বলা যায় রাষ্ট্রের সকল নাগরিক সুনাগরিক না হলেও সকল নাগরিকই সুনাগরিকই নাগরিক। রাষ্ট্রের সকল নাগরিক সুনাগরিক না হলেও সকল সুনাগরিকই নাগরিক। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে নানা অধিকার ভোগ করতে পারি। বিনিময়ে নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি আমাদের বেশ কিছু কর্তব্য ও দায়িত্ব রয়েছে, যেমন রাষ্ট্র প্রদত্ত শিক্ষালাভ, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, ভোট প্রদান করা, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা, সদ্ব্যবহার করা, দেশের উন্নয়নের জন্য নিজেকে নিবেদিত করা। এটা হলো রাষ্ট্র যে দায়িত্ব। আধুনিক রাষ্ট্রে নাগরিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র জনগণই সকল রাষ্ট্রের ক্ষমতার মালিক। আর কেননা গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ ভোট দিয়ে একটি দলকে নির্দিষ্ট সময়ের জন্য সরকার গঠন করে। যেমন আমাদের দেশে প্রতি 5 বছর পর পর সরকার গঠন করে। সরকার যদি কোনো দেশের কল্যাণ নয় এমন কোনো কাজ করে, তাহলে জনগণ পরবর্তী সময় ওই দলকে আর ভোট দেবে না, অন্য দলকে আবার ভোটের মাধ্যমে তারা নির্বাচিত করে আবার দেশকে পরিচালনার জন্য করবে। রাষ্ট্রীয় শাসন পরিচালনা, সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন সহ সব কিছুই তাই নির্ভর করে নাগরিকতার সততা, দক্ষতা তথা নাগরিক হিসাবে তার দায়িত্ব পালন করতে হবে। তাহলেই দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে।
এজন্য আমাদের কি করতে হবে, আমরা জনগণ এবং সরকার একসাথে হাতে হাত মিলিয়ে দেশের উন্নয়নে আমরা কি করে অগ্রগতির জন্য একসাথে কাজ করব এবং সরকার যেগুলি আদেশ নিষেধ করে সেগুলি পালন করব, আর সরকারে যেগুলি করতে অনুমোদন দিয়েছেন বা বলেছেন সেগুলো আমরা করব। তাইলে দেশের উন্নয়ন করতে হলে জনগণ এবং সরকার উভয়কেই উন্নয়নের হাতে বাড়িয়ে দিয়ে দেশকে প্রসারের দিকে নিয়ে যেতে হবে। তাই আমাদের উচিত প্রত্যেকেই দেশের নাগরিক হিসাবে নাগরিকের দায়িত্ব পালন করা এবং নাগরিক হিসাবে রাষ্ট্রে যেগুলি আমাদেরকে ভোগ করার কথা সেগুলি ভোগ করব। তাইলেই আমাদের দেশ একটা সুন্দর, সুষ্ঠু এবং সুন্দর সোনার বাংলা রূপে গড়ে তুলতে পারব। তাহলে আমরা যে কিছু আলোচনা করছিলাম যে আমাদের মনে রাখা দরকার রাষ্ট্রীয় উপাদান চারটি। রাষ্ট্রীয় উপাদান যে চারটি, জনসমষ্টি, ভূখণ্ড, সরকার আর সার্বভৌমত্ব। তাইলে এই যে চারটা উপাদান আছে, এই চারটার উপাদান একটা কম থাকলে রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না। আর এই যদি এই চারটা থাকে রাষ্ট্রের মধ্যে, জনসমষ্টিও থাকতে হবে, নির্দিষ্ট ভূখণ্ডও থাকতে হবে, সার্বভৌমত্ব থাকতে হবে, সরকার থাকতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, রাষ্ট্র পুরোপুরি রাষ্ট্র বলে গণ্য হবে। আবার আমরা আলোচনা করেছিলাম যে নাগরিক, নগরে যারা বসবাস করে, তাদেরকে নাগরিক বলা হয়। স্থায়ীভাবে যারা বসবাস করে তারাও নাগরিক নগরে। কিন্তু নাগরিকের চারটি বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য কি? ক নাম্বার, রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা। খ নাম্বার, রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। গ নাম্বার, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য থাকতে হবে। গ নাম্বার, রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ করতে হবে। অর্থাৎ নাগরিক হিসাবে আমরা রাষ্ট্র থেকে যেগুলি ভোগ করার কথা আমরা সেগুলো ভোগ করব এবং রাষ্ট্রের যেগুলি আমাদেরকে রাষ্ট্রের প্রতি নিবেদিত হয়ে আত্মনির্ভরশীল হয়ে রাষ্ট্রর সাথে একত্র হাতে হাত মিলিয়ে আমাদের কাজ করতে হবে। তাইলে আমরা সঠিক নাগরিক বলে পরিচিত হব। একজন সুনাগরিকের দায়িত্ব হলো তারা দেশের উন্নয়নে ত্বরান্বিত করা, যাতে দেশ অগ্রসর হতে পারে। আর দেশ অগ্রসর হলে জাতি অগ্রসর হবে, আর জাতি অগ্রসর দেশ বিশ্বের বুকে একটা উন্নয়নশীল দেশ হিসেবে তারা প্রতিষ্ঠিত হতে পারবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ মানুষের শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জন করেই আমরা একটা নির্দিষ্ট ভূখণ্ড পেয়েছি। পৃথিবীর মানচিত্রের বুকে আমাদের একটা অংশ প্রতিফলিত হয়েছে, যা আমরা বলতে পারি যে বাংলাদেশ বলে একটা দেশ আছে। এখন পৃথিবীর সব দেশই আমাদেরকে বাংলাদেশ হিসেবে চিনতে হয়। আর বিশেষ করে খেলাধুলার মাধ্যমে আসলে এক দেশকে আরেক দেশকে চিনতে হলে অনেকে খেলা, যেমন ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলার কারণে এক দেশ আরেক দেশকে চিনতে পারে, তার দেশের নাম। অনেক এখনও আমরা অনেক আছি যে অনেক দেশের নামও জানতে পারি না। আবার অনেক সময় দেখা যায় যেগুলির নাম জানি না, খেলার সময় যে পাপুয়া নিউ গিনি, এরকম অনেক দেশ আমরা জানতাম না। পরে যে ক্রিকেটের মাধ্যমে তারা আত্মপ্রকাশ করছে, এভাবে দেখছি বাংলাদেশ ক্রিকেটের মাধ্যমে আত্মপ্রকাশ করার পথে সারা বিশ্বে জানে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে। অনেকে আবার জানতো তখন ভারত, এখনও চিন্তা করে না ভারতের পিছিয়ে আবার বাংলাদেশ নামে একটা দেশ আছে। এইভাবে আমাদের সুনাম অর্জন করেছে। তাহলে আমাদের ক্রীড়াক্ষেত্রে হোক, আমাদের আন্তরিকতার ভাবে হোক, আমরা দেশকে সহযোগিতা করব, দেশের উন্নয়নের জন্য অগ্রগতি ভূমিকা পালন করব, দেশের রাষ্ট্রায়ত্ত আদেশ নিষেধ আমরা মেনে চলব এবং আধুনিক রাষ্ট্র ভূমিকা আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র জনগণই সকল রাষ্ট্রের মালিক হয়। এই জন্য কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট দিয়ে একটি নির্দিষ্ট দলকে যারা 5 বছরের জন্য শাসন করার জন্য বসায়, তারপরে 5 বছরের মধ্যে যদি সে দেশ সুশাসন করতে না পারে, তখন তারা কি করে, তারা আবার নতুন করে চিন্তা ভাবনা করে তারা এই দেশ থেকে আবার 5 বছর পরে নতুন একটা দলকে আনার জন্য চিন্তা ভাবনা করে। তখন তারা কি করে, সেই দলকেই তারা পুনঃ ভোট দিয়ে একটা আধুনিক রাষ্ট্র কায়েম করার জন্য এবং সুশাসন পাওয়ার জন্য দেশে সবাই জাতি বর্ণ নির্বিশেষে সবাই যাতে শান্তি শৃঙ্খলা বসবাস করতে পারে, আইন শৃঙ্খলা সঠিকভাবে প্রয়োগ করতে পারে, জনগণের ন্যায্য অধিকার পেতে পারে এবং জনগণকেও তার দেশের প্রতি আগ্রহ প্রকাশ হবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে, যেমন প্রয়োজনীয় কর দেওয়া
এবং প্রয়োজনীয় ভোট দান করা, হ্যাঁ, তারপরে রাষ্ট্রের অনুগত থাকা, রাষ্ট্রের কথা মতো চলা এবং রাষ্ট্র থেকে যে রাজনীতিক ও সামাজিক অধিকার ভোগ করে সেগুলি তারা ভোগ করবে। তাহলে রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব হয়ে যায়, দায়িত্ব কর্তব্য আমাদের পালন করতে হবে। তাহলে আধুনিক রাষ্ট্র গঠন করতে হলে আমাদেরকে জনগণকে প্রভৃতি নিয়মে ভোট দিয়ে আবার নতুন রাষ্ট্রের শাসন পরিচালনা করতে হবে, যথাযথ ভূমিকা পালন করতে হবে। উন্নয়নের দায়িত্ব কোনো বেকারত্ব কেবল সরকারের একার দায়িত্ব নয়, এই দায়িত্ব হলো দেশের জনগণ আপামর সবাই এটায় এগিয়ে যেতে হবে। তাইলে দেশকে আমরা উন্নতির দিকে নিয়ে যেতে হবে। যেমন 1971 সালে যুদ্ধের মাধ্যমে আমরা এদেশকে স্বাধীন অর্জন করতে পেরেছি এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে এদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। মাত্র 9 মাস যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র লাভ করেছি। এর কারণ হলো আমরা সবাই একত্র, নারী পুরুষ বৃদ্ধ আবাল সবাই একত্রে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আর এর কারণেই আমরা ফলাফল পেয়েছি। এর জন্য আমাদের দরকার একতা। সবাই যদি একতাবদ্ধ থাকি তাহলে ইনশাআল্লাহ দেশ উন্নতির শিখরে পৌঁছতে পারবে আর দেশের মানুষ সুফল অর্জন করতে পারবে। আমরা সুন্দর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবো। তোমরা যারা আজকে এইগুলি এই পাঠ শুনছো, তারা এইগুলি এই নাগরিক 4টা বৈশিষ্ট্য বিশেষ করে মনে রাখবে। আর রাষ্ট্র গঠনের উপাদান যে 4টি, এগুলি মনে রাখবে। এখান থেকে প্রশ্ন হতে পারে নাগরিকের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে রাষ্ট্রীয় উপাদান কয়টি, কি ছাড়া রাষ্ট্র হতে পারে না। তাইলে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, এর যে কোনো একটা যদি না থাকে তাহলে রাষ্ট্র বলে গণ্য হতে পারবে না। এই জন্যই আমাদেরকে বেশি বেশি কী করতে হবে, পড়তে হবে, লিখতে হবে এবং সঠিকভাবে চলতে হবে, মাস্ক পরে বের হতে হবে, যতটুকু সতর্কতাভাবে অবলম্বন করতে হবে এবং আমরা দেশ এবং জাতির উন্নয়নে একত্রতা লাভ করব। সরকার এবং জনগণ একসাথে আমরা দেশ গড়ার কাজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।